ওনারা এটা খুব যে কার্যকরী কিছু করে আসতে পারছে তা না। আপনার রোহিঙ্গাদের বিষয়ে যে 7টা আপনার দিচ্ছে প্রপোজাল, দিচ্ছে 7টা প্রপোজাল, এটা হয়তো কিছুটা কাজ হইতে পারে, অর্থাৎ একটা শব্দ ইউজ করছে চাপ। মানে আরাকান আর্মির উপরে চাপ দেয়া, মানে মিলিটারি চাপ। এইটা আমি একটু দেখি, যে হ্যাঁ কিছু একটা হইতে পারে। বা আর অন্যান্যগুলি সেই সব বিষয় খুব একটা আপনার যেমন আপনার লিস্ট ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রি যে উত্তরণ, ওইটা তো এখানে ইন্ডাস্ট্রিয়াল চাচ্ছে যে ওইটাকে ডেফার করা, তাই সেটার বিষয়ে ওরা এত কিছু করতে পারছে বলে মনে হয় না। তাই সবকিছু মিলাইলে দেখা যায় যে ব্যর্থতার পাল্লাই ভারী। যেমন আপনার সবচেয়ে একটাই ছিল যে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার, অবিচার, অমানবিক, একেবারে গেস্টাপো সেই হিটলারের মতো অত্যাচার চালাচ্ছে, তো ওনার যে বক্তৃতায় সেভাবে স্ট্রংলি ফুটে ওঠে নাই। আর একটা বিষয় হচ্ছে যে সকল ডেভেলপিং কান্ট্রিজ, ইসলামিক কান্ট্রিজ, তারা নেতানিয়াহুর বক্তৃতার সময় তাকে প্রত্যাখ্যান করছে, মানে বক্তৃতা শোনে নাই। সেই জন্য তো থাকতে হবে আগে থেকে উপস্থিত। উনি চালাকি করছে কি, আগের থেকেই উনি অ্যাবসেন্ট রয়েছে। ওই সেশনের আগেই উনি ভুটানের রাজার সাথে করে, সেশনের পরে, অর্থাৎ বাংলাদেশ ডেলিগেশনের কেউই ছিল না উপস্থিত। সুতরাং এখানে যে ওয়াক আউট করার প্রশ্নই উঠে নেই। অর্থাৎ ওই নেতানিয়াহুর সামনে দিয়ে ইউনূস সাহেব ওয়াক আউট করে যাবে, এইটা উনি কোনোভাবেই মানে করতে চান নাই। এইভাবে করলে তো হবে না। এখানে আপনি এক ধরনের স্বচ্ছতা থাকা দরকার, নৈতিক হাই গ্রাউন্ডে থাকা দরকার। তারপরে মেহেদী হাসানের সাথে যে বক্তব্যটা দিচ্ছে, যদিও সে বক্তব্যটা সব পাওয়া যায় না, কারণ মেহেদী হাসান ওটাকে আবার সাবস্ক্রিপশন করছে, $12 লাগে। যতটুকু পাওয়া গেছে বিভিন্ন সোর্স থেকে, তাতেও তো খুব ভালো কিছু আমরা দেখি না, ভালো কিছু দেখা যায় না। যেমন আপনার এই উনি বলছে, মেহেদী হাসান বলছে সবাই তো ইলেকশন চায় নেপালের মতো। নেপালে যেমন 6 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেবে, আপনারা দেন না কেন? বলে কি যে এটা তো অনেকে আছে যে তারা চাচ্ছে ইলেকশন 5 বছর পরে হোক, 50 বছর পরে হোক। কেউ বলছে ইলেকশন হওয়ার দরকার নাই। ওটা একটা হাস্যকর কথা। একজন 86-87 বছর বয়স্ক বৃদ্ধ লোক, সে বলে যে 50 বছর পর্যন্ত তো আমাকে ক্ষমতায় রাখতে চায় লোকে। এই ধরনের কথা বার্তা, এটা একটা মনোভাব প্রকাশ পায়। আবার বলছে যে আমি ইচ্ছা করলে তো আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠাই দিতে পারি। এটা উনি কেন নিষেধাজ্ঞা উঠে দিতে পারে এককভাবে, যেটা একটা রাজনৈতিক ভাবে হয়েছে? অর্থাৎ উনি জামাত, বিএনপি, এনসিপি, এদের সবাইকে উনি একটা হুমকি দিল, তোমরা এটা করতেছো, আমি তাহলে হাসিনাকে নিয়ে আসবো। এই ধরনের বালখিল্যতা, এটা ওনার একটা হ্যাবিট। উনি মানে ছোটখাটো চালাকি করে করতে চায়, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, জাতি তার জীবন থেকে মূল্যবান 1টা বছর কিংবা 2টা বছর হয়ে যাবে নষ্ট করে ফেলছে। ইলেকশন করার মতো ওনার যোগ্যতা নাই, ওনার সেই নিরপেক্ষতা নাই, ওনার সেই অ্যাকুমেন নাই, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি নেই। যার ফলে আমরা এখন একটা হতাশা, যদি বলেন, হতাশা জাতিকে গ্রাস করে নিচ্ছে। জাতি যদি কোনো ডিপ্রেশনে থাকে, তাই বাংলাদেশের বর্তমানে এই ডিপ্রেশনে আছে, হতাশ হয়ে গেছে মানুষজন। কি হবে এই বুড়ার হাতে? উনি কি করবে? এই সিন্দাবাদের বুড়া কোন দিকে নিয়ে যায়? আপনার ওই প্লেনে উঠে পড়ছেন, 86 বছরের পাইলট। এখন এই পাইলটকে তো বাঁচায় রাখতে হবে। এই পাইলট যদি কলাপস করে, তাহলে তো সবই মরব। আমাদের এখন এই হচ্ছে পাশাপাশি ওনার সাথে যারা আছে তাদের আরো হতাশা। ওনার সাথে যারা কাজ করছেন, ওনার সাথে যারা আছেন, তাদেরকে নিয়ে আরো বেশি হতাশা ভুগছে মানুষ। উনি যাদেরকে নিয়ে আসছেন বা যারা আইসে ওনার সাথে যোগ হয়েছে, এগুলি কোনোটাই এই রাষ্ট্র চালানোর মতো স্টেট ক্রাফট সম্বন্ধে তাদের খুব একটা কোনো আইডিয়া নাই। 2-4 জন তো আছে, 2-4 জন তো মেইন কথা না। মেইন কথা হচ্ছে
যে আপনি ধরেন যে ইন্টারমিডিয়েট পাস বা ব্যাচেলার পাস একটা ছেলেকে 2টা মন্ত্রণালয় দিয়ে দিলেন, 2টা মন্ত্রণালয় দিলেন, তার রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হচ্ছে যে সেখানে দুর্নীতি হয়েছে, সেইখানে মিসম্যানেজমেন্ট হয়েছে, সেখানে অনেক রকমের মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। এটা তো একটা এক্সাম্পল সৃষ্টি করছে উনি, যে নজিরবিহীন একটা কাজ করছে, এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে এই ছাত্র সমন্বয়ক লাগাই দিছে তারা। অর্থাৎ এই যে বিপ্লবটা, এই যে একটা আপরাইজিং এর যে উদ্দেশ্য নিয়ে একটা আপরাইজিং হয়েছিল, বৈষম্যহীন দুর্নীতিহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, তার জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করছে। সেটাকে গলা টিপে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করছে, মেরে ফেলেছে। এখন যা আছে ডেড বডি, এই ডেড বডি আপনার দুর্গন্ধ ছড়াচ্ছে সব দিকে। এটার জন্য দায়ী কারা? দায়ী হতেছে সেই নাবালক লোকজন, যারা মনে করছে নোবেল প্রাইজ পাইলে মনে হয় সবকিছু হয়ে যায়। নোবেল প্রাইজ পাইলে তো পাশের রাষ্ট্রে তো জেলের মধ্যে আছে, নোবেল প্রাইজ পাইলে লোক মহৎ হয় না। যে আং সুচি সে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাইয়া সেখানে কি করলো? এই রোহিঙ্গাদের উপর যে অত্যাচার সেটাকে জাস্টিফাই করতে গেছে। একটা মহিলা, সে নোবেল প্রাইজ পাইছে এবং সে মানবিক লোক হিসেবে তাকে সবাই সম্মান করছে। সেই মহিলা যে বলছে যে ঠিকই আছে, একটা রেসিস্ট মহিলা, তাকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। এখন জেলে আছে, জেলেই সে হয়তো মারা যাবে, তাতে আমরা কেউ, এই পৃথিবী কেউই শোক প্রকাশ করবে না, কেউই শোক প্রকাশ করবে না। ঠিক তেমনি ডক্টর ইউনূস যে কাজগুলি করতেছে, এই যে জিল্লুর রহমান, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, তার একটা ইসে দেখলাম যে সে 26টা দুর্নীতি অনিয়মের সাথে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা পাইছে, 26টা এই 13 মাসে। থিঙ্ক অ্যাবাউট ইট। এবং বড় বড় আপনার আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন। কেন আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন? আপনাকে কি কেউ বলছে? আপনাকে কি কেউ বলছে যে পোর্ট দেওয়ার জন্য? আন্দোলনের সময় পোর্ট নিয়ে কোনো কথা উঠছে? এই যখন জুলাই আগস্টের আন্দোলনের সময় চিটাগাং পোর্ট নিয়ে কথা উঠছে? উঠে নাই। পোর্ট কি একেবারে অচল? পোর্ট তো 113% ক্যাপাসিটিতে চলে। সেটাকে উনি কি 30 ইয়ার্সের জন্য ওনার পছন্দের একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে, টেন্ডারও করে নাই। মানে কমপ্লিট ডিসরিগার্ড। আপনি 15 বছরের জন্য জ্বালানি কিনবেন, আপনি 6 মাস পরে ইলেকশন, 5 মাস পরে, তারা করুক, তারা জনগণের প্রতিনিধি হয়ে আসবে। আপনি সেখানে 15 বছর পর্যন্ত রাষ্ট্রীয় চুক্তি থেকে তো বাইরে হয়ে আসা যায় না। কেন আপনি এটা করতেছেন? আপনাকে বলা হচ্ছিল, সবাই চাইছিল যে ভারতের সাথে শেখ হাসিনা যেসব অশুভ চুক্তি করছে সেগুলিকে প্রকাশ করেন বা বাতিল করেন। বাতিল করা সহজ না, কিন্তু প্রকাশ তো করতে পারত। একটা চুক্তি প্রকাশ করা হয় নাই, একটা চুক্তি প্রকাশ করা হয় নাই, এবং হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনার দেখেন যে এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে, রিজার্ভ চুরি হয়ে গেছে, রিপোর্ট আছে না সিআইডি, যেটা ইব্রাহিম খালেদ সাহেব অনেক চেষ্টা করছে, ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে হয়েছে, কিন্তু বেঁচে নাই। একটা কারেজিয়াস ব্যক্তি ছিলেন। সেই রিপোর্ট কি প্রকাশ করছে? প্রকাশ করে নাই। কেন প্রকাশ করে নাই? কে তাকে বাধা দেয়? এই যে সব যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে উই আর ইন এ মেস, এবং এই মেসটা সৃষ্টি করার জন্য মূলত দায়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সাহেবকে আমি প্রায় বাড়িয়ে বলছি যে হিজ টার্ম শুড বি এন্ডেড, হি ইজ নট কেপেবল। তার যে লোকজন আছে, এসব লোকজন সহ সে সরে যাক, আর একটা সরকার গঠিত হোক, আমরা একটা ভালো একটা নির্বাচন দেই, এবং এই যে গ্রামে গঞ্জে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, যারাই কোন সময় আওয়ামী লীগের সাপোর্টার বলে গণ্য হয়েছে তাদেরকেই পুলিশ যে ধাওয়া করতেছে। আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগে ভোট দিচ্ছে, তার জন্য ধাওয়া করবেন। আপনি ধাওয়া করবেন ক্রিমিনালদের পেছনে। যে আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ভূমি দখল করছে, তাদেরকে আপনি ধরবেন। আপনি যে বিএনপির লোকেরা চাঁদাবাজি করতেছে তাদের ধরবেন। যে এনসিপির লোক মব ডাকাতি করতেছে তাদেরকে আপনি ধরবেন। আপনি অপরাধীকে ধরবেন, আপনি রাজনৈতিক লোককে ধরবেন না। তো আপনার কথা বললে তাকে অ্যারেস্ট করেন। আপনি যে মঞ্জুরুল ইসলাম পান্না,
মনিরুল ইসলাম পান্না তাকে আপনি অ্যারেস্ট করলেন, এবং কিছু কিছু পণ্ডিত বলে যে উনি আওয়ামী লীগ আমলে আপনার খুব আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছে। আমার মনে আছে, আমার যখন জাতীয় নদী রক্ষা কমিশন থেকে আমাকে টার্মিনেট করে দিল, সেই সময় 2 বছর আগে মনিরুল ইসলাম পান্না যে কঠিন ভাবে সরকারের সমালোচনা করছে, সব জিনিসটা তুলে ধরছে, সেই ভিডিওটা আনফর্চুনেটলি আমি এতদিন দেখি নাই বা দেখতে পারি নাই, হঠাৎ করে আমার চোখে আসছে। তখন আমি ভাবলাম যে দিস ম্যান ইজ এ কারেজিয়াস ম্যান। আওয়ামী লীগ আমলে দীপু মনি এইসব লোকজনের এগেনস্টে কথা বলা সহজ ব্যাপার ছিল না। এখন তো সবাই বাইরে এসে কথা বলে, এখন অনেক কিছু বলে, কিন্তু সেই সময় এটা ছিল না। আপনি ধরে নিয়ে যেত, ক্রস ফায়ার করতো, অনেক কিছু করতো। সেই সময় উনি এটা করছে। সেই ভদ্রলোককে তাকে নিয়ে চলে গেল, করে ফেলতো। আমার বাসার সামনে ডিবি থাকতো ভয় দেখানোর জন্য, বা ভয় কি হয়তো গুমটুম করার প্ল্যান করছিল। একবার গুম কেসে দেওয়ার চেষ্টাও করছিল আমার বিরুদ্ধে। গুম কেস, মানে একটা লোকের গুম করে আমাকে সেই কেসে দিয়ে দেবে। আমরা বহু কষ্ট করে এই স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা পাইছি, সেইটাকে এই ইউনূস সাহেব আইসা নষ্ট করে দিল, একেবারে নষ্ট করে দিল। ওনাকে কে বুঝাবে? উনি যেটা বুঝছে যে ওনার গ্রামীণ পরিবার আরো এক্সপ্যান্ড করতে হবে, ইউনিভার্সিটি করতে হবে, কলেজ করতে হবে, গ্রামীণ ওয়ালেট করতে হবে, তারপরে আপনার পোর্ট নিতে হবে, এইগুলি নিতে হবে। তাহলে শেখ হাসিনার থেকে ওনার পার্থক্য কি? কোনো পার্থক্যই নাই। এবং আপনি দেখেন এই যে দুর্নীতির জন্য ওই যে রিজওয়ানা হাসান এবং তার স্বামীর বিরুদ্ধে, তার ছেলের বিরুদ্ধে যে কঠিন একটা রিপোর্ট জুলকারনাইন সাইদ আপনার প্রকাশ করছে, এবং সেটা আবার অন্যান্য পত্রিকায় প্রকাশ হয়েছে। কই এটা তো কোন রকমের উত্তর দিল না, সরকারের থেকে উত্তর দিল না, রিজওয়ানা হাসান উত্তর দিল না। অর্থাৎ তারাই অপরাধগুলি করছে, আমরা কনফার্ম যে অপরাধগুলি করছে। এখন করছি, কি করবা? আমি এগুলো কোনো জানি না, কিছু কথা বললো না। এই ধরনের সরকার, এরা তো সব টাকা পয়সা চুরি করে, এগুলির বেশিরভাগেরই বিদেশি পাসপোর্ট আছে, এগুলির টাকা পাচারও করছে, বিদেশি পাসপোর্ট আছে, পাচারও করছে, চলে যাবে হিসেবে। বাংলাদেশের জনগণ ওই খাইতেই খাবে। নেপালের স্টাইলের কুড়িগঙ্গায় দিয়ে এদেরকে ধাক্কা মেরে ফেলাই দেওয়া দরকার।